এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি আন্ধ্রপ্রদেশের একটা ঘটনা। আন্ধ্রপ্রদেশের তেনালি নামের একটা স্মল টাউন, কৃষ্ণা নদীর পাশে এই টাউনটা রয়েছে। সেখানে একটা ফ্যামিলিটা ছিল একটা প্রাইভেট স্কুল টিচারের ফ্যামিলি। ভদ্রলোকের নাম ছিল সঈদ ইকবাল, স্ত্রীর নাম ছিল শামশাদ বেগম। তাদের একমাত্র সন্তান, একমাত্র মেয়ে, নাম ছিল আয়েশা। আয়েশা যখন 12 পাস করে একটা ফার্মাসিস্ট হওয়ার জন্য কলেজে অ্যাডমিশন করানো হয় তার। অ্যাডমিশনটা হয়েছিল বিজয়বাড়ার একটা প্রাইভেট কলেজে। বিজয়বাড়াতে যেহেতু সে পড়াশোনা করবে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, সেই জন্য বিজয়বাড়ার একটা হোস্টেলটার নাম ছিল শ্রী দুর্গা লেডিজ হোস্টেল। 3 তলা একটা হোস্টেল। বাবা গেছিলেন তাকে পৌঁছে দেওয়ার জন্য। 2007 সালের এই ঘটনা। বাবা সব জায়গায় ভালোভাবে দেখেছিলেন 3 তলা সেই হোস্টেলে প্রচুর মেয়েরা রয়েছে, তার মেয়ে সেখানে সুরক্ষিত থাকবে নিশ্চয়ই, এমনটাই ভেবেছিলেন বাবা। একজন মহিলা ওয়ার্ডেন। পুরো হোস্টেলটাই ছিল একটা উমেন্স হোস্টেল, শুধুই মেয়েরা থাকতো সেখানে, ছেলেদের প্রবেশ অধিকার ছিল না। এমনকি ওয়ার্ডেন সেও ছিল একজন মেয়ে। নিচের তলায় ছিল ওয়ার্ডেনের অফিস, বাকি যে 3টে তলা সেখানে ছেলেরা ঢোকে না, যায় না। তিনি নিশ্চিন্তে মেয়েকে সেখানে রেখে চলে গেছিলেন। 3 মাস কেটেছিল, খুব ভালোভাবেই কেটেছিল। তারপর আসে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস মানে ক্রিসমাসের ছুটি। ক্রিসমাসের ছুটি হতে বেশিরভাগ মেয়েরা নিজের নিজের বাড়ি চলে গেছিল, কিন্তু আয়েশা বাড়ি যায়নি। কারণ আয়েশা ক্রিসমাসের সময় বাড়ি যাবে না ঠিক করেছিল, আর ছুটিটা সেখানেই কাটিয়ে নেবে। আয়েশার মতো আরো অনেক মেয়েরাও ওই হোস্টেলেই ছিল। এবারে বলি আয়েশার ব্যাপারে আরো কিছু কথা। আয়েশা একদম খোলা মনের একটা মেয়ে। নিজের ধর্মকে যেমন সম্মান করত, অন্য সব্বার ধর্মকে সে সম্মান করত। সে অন্যান্য সব ধর্মগ্রন্থ পড়ে দেখত যে সেটার ভেতরে কি আছে। প্রত্যেক ধর্মগ্রন্থকে সে নিজের ধর্মগ্রন্থের মতোই সম্মান করত। তার টেবিলে সবসময় রাখা থাকতো একটা অরবিন্দর ফটো। সেই সঙ্গে সাউথ ইন্ডিয়াতে যে লর্ড ভেঙ্কটেশ্বর আছে, তার ভজন যে গান আছে সেগুলো তার মুখস্থ ছিল। সেই রকমই আরো অনেক দেবী দেবতার ব্যাপারে গান গল্প সে পড়তো, জানতো, সবাইকে শোনাতো। ফিরে আসি আবার সেইখানে যেখানে আমি বলছিলাম যে বন্ধুরা বেশিরভাগ 25 ডিসেম্বরের ছুটিতে বাড়ি চলে গেছে। কিছু মেয়েরা রয়েছে হোস্টেলে, তাদের সাথেই রয়েছে আয়েশা। 27 ডিসেম্বর সকালবেলায় সেই যে মহিলা ওয়ার্ডেন, তার হাজবেন্ড কল করেছিল আয়েশার বাড়িতে, আয়েশার বাবা সঈদ ইকবাল পাশা আর মা শামশাদ বেগমকে। ফোন কলে সে জানিয়েছিল যে আপনাদের মেয়ে খুব অসুস্থ, তাকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। বাবা মা তাদের কাছে যে টাকাটা ছিল, হাতের কাছে যে টাকাটা পেয়েছিলেন, সবটাই সঙ্গে করে নিয়ে একটা গাড়ি ঠিক করে চলে এসেছিলেন হোস্টেলের কাছে। হোস্টেলের কাছে এসে তাদের মনটা খারাপ হয়ে যায়। তারা দেখে প্রচুর ভিড় হোস্টেলের আশেপাশে। তারা কাউকে কিচ্ছু না জিজ্ঞেস করে একদম উপরে 2 তলাতে যেখানে তাদের মেয়ে থাকতো সেখানে চলে যায়। সেখানে গিয়ে তারা অবাক হয়েছিল। পুলিশ এসেছে, লোকজন ভিড় করে আছে, মেয়েরা দূরে দাঁড়িয়ে দেখছে, আর তাদের যে মেয়ে সে আর বেঁচে নেই। তাদের মেয়ের যে রুম, সেখানকার বাথরুমে মেয়ের জামা কাপড় ছাড়া বডিটা পড়ে রয়েছে। মেয়ের বুকের উপরে একটা স্কেচ পেন দিয়ে লেখা আছে এইচ প্রেমা চিরুথা। প্রেমা মানে লাভ, প্রেম, আর চিরুথা মানে চিতা। সেই সঙ্গে
মেয়েটার সঙ্গে যে এই ঘটনা ঘটিয়েছে তার একটা হাতে লেখা চিঠি, বেশ লম্বা একটা হাতে লেখা চিঠি। এমনভাবে চিঠিটা লেখা হয়েছিল যেন এই আয়েশার কোনো প্রেমিক চিঠিটা লিখছে। চিঠিতে সে বাকি যে মেয়েগুলো রয়েছে তাদের কাছে ক্ষমাও চেয়ে নেয়, কারণ সে আয়েশার সাথে এইরকম একটা নোংরা ঘটনা ঘটিয়েছিল। আয়েশা রেপড হয়েছিল, আয়েশার মার্ডার হয়েছিল। আয়েশার সারা রুম, বাথরুম, বালিশ সবটাই লাল হয়ে গেছিল। কিন্তু আয়েশার আশেপাশে থাকা মেয়েরা একটুও আওয়াজ পায়নি। তারা বুঝতেই পারেনি যে আয়েশার সাথে রাত্রেবেলায় এই ঘটনা ঘটে গেছে একটা লেডিজ হোস্টেলে, যেখানে সিকিউরিটি গার্ড রয়েছে, যেখানে ছেলেদের প্রবেশ নিষেধ। পুলিশ খুব ভালো করে চেক করে, কোনো ফোর্সফুল এন্ট্রি ছিল না। তাহলে ভেতরে কে কিভাবে এলো? হোস্টেলের গেট একদম ঠিকঠাক বন্ধ ছিল। বাউন্ডারি ওয়ালে কোনো এমন চিহ্ন ছিল না যে বাইরে থেকে কেউ টপকে এসেছে। তার মানে হয় অপরাধী ভেতরেই ছিল বা তাকে কেউ ঢোকার সুযোগ করে দিয়েছে। পুলিশ নিজের তদন্ত শুরু করেছিল, বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে চলে গেছিল। এদিকে আয়েশার বাবা আর মা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করেছিল। ওই এরিয়াটার নাম ছিল ইব্রাহিমপট্টনম। তো সেখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান নাম ছিল কুনেরু সতীশ। তার নামে একটা এফআইআর করেছিল মৃতার বাবা আর মা। তারা পুলিশ স্টেশনে জানিয়েছিল মহিলাদের হোস্টেল হলেও সেখানে বেশিরভাগ দিনই রাত্রেবেলায় পার্টি করে। ওই মহিলা ওয়ার্ডেন, তার হাজবেন্ড, আর মহিলা আর তার হাজবেন্ডের কিছু বন্ধু বান্ধব। বন্ধু বান্ধবের মধ্যে ওই যে পঞ্চায়েতের প্রধান সতীশ, সে আর তার কিছু বন্ধু প্রায় রোজই আসে ওই মহিলা হোস্টেলের নিচের তলায় বসে পার্টি করে, মদ খায়। এই ব্যাপারটা তারা নিজেদের মেয়ের কাছেই শুনেছিলেন। আর যেহেতু মহিলাদের হোস্টেলে এই ধরনের ক্ষমতাবান প্রভাবশালী একজন মানুষ আসছেন, সেই জন্য মা বাবার সন্দেহ হয়েছিল যে এই ঘটনার সাথে অবশ্যই কোথাও না কোথাও ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সতীশ জড়িয়ে রয়েছে। পুলিশ কিন্তু তাদের ব্যাপারটাকে কোনো গুরুত্ব দেয়নি। পুলিশ সেই তেনালি নামের স্মল টাউন যেখানে আয়েশার বাড়ি, সেখান থেকে 3জন ছেলে, যারা কিন্তু আয়েশার প্রতিবেশী, আয়েশার পরিচিত, আয়েশার বয়সী, ফরিদ, বদ্রি আর কিশোর, 3জন বন্ধু, যারা কিন্তু আয়েশাকে, আয়েশার ফ্যামিলিকে খুব ভালোভাবে চিনত। তাদের 3জনকে অ্যারেস্ট করে নেওয়া হয়। শুরু হয় তাদের মারধর, জিজ্ঞাসাবাদ, বিভিন্ন রকম টেস্ট। বেশ কিছুদিন তাদেরকে জেলে রাখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কারণ পুলিশ কোনো রকম কোনো ক্লু তাদের কাছ থেকে খুঁজে পায়নি। সত্যি সত্যিই তারা কিছুই জানতো না। তারা কিন্তু যেদিন আয়েশার সাথে এই ঘটনা ঘটেছিল, যে যার নিজেদের বাড়িতেই নিজেদের ফ্যামিলির সাথে ছিল। সে সমস্ত প্রমাণগুলোও কিন্তু পাওয়া যায়। এবার বলি, ওই যে সতীশ, যার উপর সন্দেহ জানিয়েছিল আয়েশার বাবা আর মা, সে সতীশ গ্রাম পঞ্চায়েতের প্রধান তো ছিলই, সেই সঙ্গে মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশনের একজন মন্ত্রী ছিল তার দাদু, যথেষ্ট ক্ষমতাবান, সিএম লেভেলের একজন মন্ত্রী। মন্ত্রীর নাতি এই ঘটনা ঘটিয়েছে। তার মানে সরকার, পুলিশ সবাই কিন্তু তার সঙ্গ দেবে, যেমনটা চিরকাল আমাদের দেশে হয়ে এসেছে। এই ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। বাবা মা বারবার জানাতে থাকে যে ওয়ার্ডেন পদ্মা, তার সাথে ওই সতীশের একটা বন্ধুত্ব সম্পর্ক আছে। সতীশ এই ঘটনা ঘটিয়েছে তার বন্ধু বান্ধবদের নিয়ে। কিন্তু পুলিশ তাদের কোনো কথাতে কোনো কান দেয়নি। নিজেদের মতো তদন্তে পুলিশ কিন্তু ব্যস্ত ছিল। অন্ধ্রপ্রদেশের লোকজন, সাধারণ জনতা সবাই ক্ষেপে ওঠে।
সবাই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিস চাইছিল। তারা বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করছিল, মহিলা সমিতি, স্টুডেন্টস ইউনিয়ন সবাই সেই প্রোটেস্টে যোগ দেয়। দিনের পর দিন প্রোটেস্ট চলে, কিন্তু সেটার কোনো রেজাল্ট হয়নি। একদিন চিফ মিনিস্টার ডেকে পাঠিয়েছিলেন আয়েশার মাকে আর বাবাকে। আয়েশার মা শামশাদ বেগমকে মেয়ের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে কিছু টাকা অফার করা হয়। তিনি কিন্তু কেঁদেছিলেন, রাগ করেছিলেন, বলেছিলেন যে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টাল কেসে কিন্তু কম্পেনসেশন দেওয়া হয়। আমার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে তার কোনো কম্পেনসেশন হয় না, আমি নিতে পারবো না। তিনি চিফ মিনিস্টারকে তার সামনে বসে বলেছিলেন, যদি আপনার মেয়ের সাথে এই রকম ঘটতো তাহলে কি আপনি ক্ষতিপূরণ নিতেন? এই কথা বলার পরে কিন্তু চিফ মিনিস্টারের কাছেও আর কোনো কথা ছিল না। বাবা আর মা সেখান থেকে বেরিয়ে এসে সমস্ত রিপোর্টারদেরকে, সংবাদ মাধ্যমদেরকে এই ব্যাপারটা জানিয়েছিল। কিছুদিনের মধ্যেই, এই ঘটনা যখন ঘটেছিল সেটা ছিল 2007 সাল। কিছুদিনের মধ্যেই লোকাল একটা চ্যানেল সব জায়গায় একটা খবর ছড়িয়ে দিয়েছিল, আয়েশার সাথে নাকি আয়েশার নিজের কোনো আঙ্কেলের প্রেমের সম্পর্ক ছিল। সেই ব্যাপারটার জন্য আয়েশার বাড়ির লোকজন আয়েশার উপর রেগে গেছিল। আয়েশার উপর আয়েশার আঙ্কেলও রেগে গেছিল, কারণ আয়েশাকে সে সম্পর্কটা টিকিয়ে রাখ কারণ সে আয়েশার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছিল। আয়েশা বাবা মায়ের চাপে সম্পর্কটা রাখতে পারছিল না, সেই জন্য হয়তো সেই আঙ্কেল এই ঘটনা ঘটিয়ে থাকবে। এই ঘটনা একটা লোকাল নিউজ চ্যানেলে যখন এসেছিল, তারপর থেকেই কিন্তু আয়েশার বিভিন্ন আত্মীয়দের, মেল রিলেটিভদের একে একে ডাকা হয়, বিভিন্ন রকম টেস্ট করা হয়, দিনের পর দিন তাদেরকে হ্যারাস করা হয়, বারবার তাদেরকে নানা রকম প্রশ্ন করা হয়, বিরক্তিকর প্রশ্ন করা হয়। আয়েশার বাবা কিন্তু বারবার একই কথা সব জায়গায় বলতে থাকেন, আমার মেয়ে খুব ভালো মেয়ে ছিল, তার জীবনে এই ধরনের কোনো ঘটনা ছিল না, আয়েশার কোনো আঙ্কেলের সাথে আয়েশার প্রেমও ছিল না, এগুলো মিথ্যা রটানো হচ্ছে। আয়েশার মা বলেছিল যে আমার মেয়ে মারা গেছে, তার অপরাধীকে না খুঁজে মারা যাওয়ার পরেও আপনারা তাকে বদনাম করার চেষ্টা করছেন। এবার কিন্তু আয়েশার আঙ্কেলের সাথে আয়েশার প্রেমের সম্পর্ক, এই ব্যাপারটাও চুপচাপ হয়ে যায় সবাই। এই ব্যাপারটা নিয়ে আর কথা কেউ বলছিল না। এবার নতুন কোনো একটা ব্যাপার, সেটা খোঁজার চেষ্টা করছিল পুলিশ টিম। কিছুদিন পরেই পুলিশ আবার নিউজ পেপারে একটা খবর দিয়েছিল যে মার্ডারার ধরা পড়েছে। সিবান জানাইলু নামের একজন হচ্ছে আয়েশার মার্ডারার, তাকে আমরা ধরে ফেলেছি, আমাদের কাজ শেষ। তারপর শুরু হয় তার বিভিন্ন টেস্টের কোনো রিপোর্ট যখন মেলেনি, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে উপেন্দ্র সিং নামের একজনকে আবারও ধরা হয়। 15 দিন তাকে জেলে রেখে তার জিজ্ঞাসাবাদ হয়, তাকে মারধর করা হয়, তার বিভিন্ন রকম টেস্ট করা হয়। কোথাও থেকে কোনো ক্লু যখন পাওয়া যায় না, সেই উপেন্দ্র সিংকেও ছেড়ে দেওয়া হয়। আরও 1 মাস কাটে, পুলিশ কিন্তু খুঁজছে। লাড্ডু নামের একজন ক্রিমিনাল, সেখান থেকে কিছুটা দূরে রাজমুন্দ্রি নামের একটা জায়গার জেলে ছিল। সে কিন্তু এমন একজন যে একটা রেপ কেসেই জেলে ছিল। তাকে দেখিয়ে পুলিশ আবার সব জায়গায় বলে এই হচ্ছে আয়েশার রেপিস্ট, আমরা ধরে ফেলেছি। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, সে তো রেপ কেসে অলরেডি জেলেই ছিল, তাহলে সে জেল থেকে বেরিয়ে এসে কিভাবে আয়েশার সাথে ওই ঘটনা ঘটিয়ে আবার জেলে গিয়ে বন্ধ হয়ে গেল? যে ব্যাপারটা পুলিশ প্রমাণ করতে চাইছিল, এক্ষেত্রেও কিন্তু সেটা প্রমাণ করা গেল না। ইতিমধ্যেই কেটে গেছে 9 মাস, 3 জন কমিশনার পাল্টে গেছে, 180 জন অফিসার পাল্টে গেছে, 25 লাখ টাকা সরকারের খরচ হয়ে গেছে আসল যে অপরাধী তাকে খুঁজতে গিয়ে, কিন্তু কোথাও থেকে
কোনো কিচ্ছু খুঁজে বের করতে পারেনি পুলিশ। অথচ মা বাবা বারবার যার কথা বলেছে তাকে একবারও ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করার মতো ক্ষমতাই ছিল না পুলিশের কাছে। এবার আসে 2008 সাল। আনসাগারা নামের একটা গ্রামে একজন দলিত খ্রিস্টান যুবক, নাম ছিল সত্যম বাবু, বয়স ছিল 24 বছর, মা বাবা আর এক বোন। সে মাঝে মধ্যে ছোটখাটো কোনো কাজ করত। তার কারণ হচ্ছে তার পোলিও ছিল, সে ঠিকমতো দাঁড়াতে বা হাঁটতে পারত না। কিন্তু সে নিজের বাড়ির কাছাকাছি স্থানীয় একটা বাজারে একটা মোবাইল চুরি করেছিল, যার জন্য সে কিন্তু জেলে ছিল। আর কিন্তু পুলিশ সবার সামনে, মিডিয়ার সামনে সেই সত্যম বাবুকে তুলে ধরে, বলে এই হচ্ছে আয়েশার রেপিস্ট, আয়েশা মার্ডারার। সত্যম বাবু যে নিজের দু পায়ে ভালো করে দাঁড়াতেই পারে না, সে কিন্তু 6 ফুট উঁচু দেওয়াল টপকে দুতলার ওপর উঠে আয়েশার সাথে এই ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলে, আবার কেউ কিচ্ছু বুঝতে পারলো না। সে আবারও সেই পথেই বেরিয়ে চলে এসে মোবাইল চুরি করে জেলে ধরা পড়ল। এইভাবে কিন্তু পুলিশ বোঝাতে চেয়েছিল, বুঝিয়ে ফেলেও ছিল। অন্যদিকে ছেলেকে পুলিশ ধরেছে এই কথা জানার পরে তার বাবার হার্ট অ্যাটাক হয়, সে মারা যায়। সত্যমের মা সত্যম্মা আর তার ছোট বোন মারিয়াম্মা ভীষণ গরিব একটা পরিবার। তারা চিন্তার মধ্যে রয়েছে, ঝামেলার মধ্যে রয়েছে। ছেলে যদি জেলে থাকে তাদের কিভাবে চলবে, এই পুরো ব্যাপারটা কিন্তু ওয়াচ করছিল বিভিন্ন উকিলরা। দুজন ফেমাস উকিল সত্যমের কেসটা নিয়েছিল। তারা অনেক চেষ্টা করে কিন্তু তারা কিচ্ছু করতে পারে না। মাঝে মধ্যেই পুলিশের টিম সত্যমকে নিয়ে যায়। তারপরে সত্যমের নানা রকম টেস্ট হয়। পুলিশ এবার মিডিয়াকে জানায় যে সত্যমের সাথে সমস্ত রিপোর্ট যেগুলো আয়েশার প্রিজার্ভ করে রাখা ছিল সব মিলে গেছে, আর কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই, আসল অপরাধী হচ্ছে সত্যম। রাতারাতি সত্যমের ক্রিমিনাল হিস্ট্রি তৈরি করা হয়। সত্যমের জিবি সিন্ড্রোম নামের একটা রোগ ছিল, সত্যম বারবার চিৎকার করে সেটা বলে, সেটার জন্য পুলিশ টিম কিচ্ছু করেনি। পোলিওরই একরকম অবস্থা। এইভাবে কিন্তু একটা একটা করে দিন কাটছিল। সেপ্টেম্বর 23, 2010 আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় সত্যম বাবুকে। ইতিমধ্যেই সত্যম বাবুর বাড়িতে মা আর বোন ছিল না, বাড়িতে বাজ পড়ে যায়, সব কিছু পুড়ে নষ্ট হয়ে যায়। যে ছোট্ট বাড়িটুকু ছিল তাদের, যে একটা কুঁড়ে ঘর ছিল তাদের, সেটাও কিন্তু তাদের কাছে আর ছিল না। এবার মা আর বোন ভীষণ কষ্টের মধ্যে সময় কাটাচ্ছিল। 8 বছর জেলে রাখা হয়েছিল সত্যম বাবুকে। তারপরে হাইকোর্ট থেকে একসময় তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়। সেই যে দুজন ফেমাস উকিল, তারা কিন্তু চেষ্টা করছিলেন সমানেই। তারপরে একসময় তারা সফল হয়েছিলেন সত্যমকে নির্দোষ হিসাবে প্রমাণ করে জেল থেকে বাইরে বের করে আনতে। হাইকোর্ট বলেছিল যে সত্যমের জীবনের 8 বছর এই জেলে নষ্ট হয়েছে, ক্ষতিপূরণ হিসাবে সত্যমকে সরকার 1 লাখ টাকা দেবে। এই যে পুরো ঘটনাটা, এই সময় আরো একটা ব্যাপারে বলা হয়নি, সেটা হচ্ছে যখন থেকে সত্যমকে অ্যারেস্ট করা হয়েছিল, সত্যমের জন্য সব জায়গায় মিডিয়াতে পুলিশের কাছে একটা কথাই বলেছিলেন আয়েশার বাবা আর মা, যে তারা মনে করেন না যে সত্যম এই ঘটনা ঘটিয়েছে, সত্যমের শাস্তি পাওয়া উচিত না। প্রত্যেকটা কোর্টের শুনানিতে তারা এসেছিলেন, তারা বারবার বয়ান দিয়েছিলেন, কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই সত্যম তাদের মেয়ের সাথে কোনো ঘটনা ঘটায়নি, তারা জানে যে কে ঘটিয়েছে, কোনো কথা শোনা হয় না। সত্যম যখন জেল থেকে বেরিয়েছিল, তার কাছে রিপোর্টাররা জিজ্ঞেস করে যে এতদিন পর আপনি নির্দোষ প্রমাণ হয়েছেন, আপনি বেরিয়ে এসেছেন, আপনার কেমন লাগছে?
সত্যম বলেছে যে আমি বেরিয়ে এসেছি, আমার অনেকটা সময় জীবনের নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার সব শুরু করতে হবে, নতুন করে আবারও সম্মান অর্জন করতে হবে। আমি বেরিয়ে এসেছি, আমার ভালো লাগছে, আমার বেরিয়ে আসার জন্য যে অপেক্ষা সেটা শেষ হয়েছে। তবে একটা দুঃখ এখনো আছে, আয়েশার বাবা আর মা, তাদের অপেক্ষা কবে শেষ হবে। আবারও কিন্তু আয়েশার বাবা আর মা সরকারের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে একটা মানুষের জীবনের এতগুলো বছরের দাম কখনো 1 লাখ টাকা হতে পারে না। সত্যম বাবুর 1 কোটি টাকা ক্ষতিপূরণ সরকারের কাছে পাওয়া উচিত, সেটা কিন্তু সত্যম বাবু পাননি। 30 নভেম্বর 2018 এই কেসটা সিবিআই এর হাতে দেওয়া হয়। সিবিআই তদন্ত করতে এসে প্রথমেই আবারও সেই সত্যম বাবু, যে নির্দোষ হয়েও 8 বছর জেল খেটেছিল, তার কাছে চলে যায়, জিজ্ঞাসাবাদ শুরু করে। একবার নয়, বারবার তার জিজ্ঞাসাবাদ হয়, তারপরে তাকে ক্লিন চিট দেওয়া হয়। এদিকে আয়েশার যে সমস্ত ফাইল সরকারি দপ্তরে ছিল, সেগুলো একটাও আর খুঁজে পাওয়া যায়নি, সবগুলোকেই ডেস্ট্রয় করে ফেলেছিল সরকারি দপ্তরেরই কোনো মানুষ বা মানুষেরা। ওই ফাইলগুলো ডেস্ট্রয় কে করেছিল, কেন করেছিল, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, কিন্তু সিবিআই, পুলিশ, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। আয়েশার বাবা মাকে বলা হয় আবার নতুন করে এফআইআর করতে। তারা ফ্রেশ এফআইআর করেছিলেন। আবারও তারা সেই কুনেরু সতীশের নাম বলেছিলেন। প্রথমবার সিবিআই কুনেরু সতীশের বাড়িতে গিয়ে তার জিজ্ঞাসাবাদ করেছিল, ফার্স্ট টাইম, একবারই। সে বলেছিল সে কিচ্ছু জানে না। সিবিআই মেনেও নিয়েছিল। এবার সিবিআই চাইছিল যে পলিগ্রাম টেস্ট হোক, সেই ওয়ার্ডেনের হাজবেন্ডের, কুনেরু সতীশের আর তার কিছু বন্ধুর, আর ওই সময় ওই হোস্টেলে যে যে মেয়েরা ছিল তাদের। এগুলো কিন্তু যদি যার টেস্ট হবে সে রাজি হয় তবেই করা যায়, তাছাড়া করার কোনো পারমিশন নেই, কেউ রাজি হয়নি, সেই জন্য পলিগ্রাম টেস্ট হয়ওনি। 12 বছর পরে সিবিআই আবারও কবরটাকে খোঁড়ার অর্ডার দেয়। আয়েশার বাড়ির সব থেকে বড় আয়েশার দাদু। আয়েশার দাদু পারমিশন দিচ্ছিলেন না যে কবরটা খোঁড়া হোক বা আয়েশাকে আবার বের করা হোক, কিন্তু আয়েশার মা আর আয়েশার বাবা বলেছিলেন যে তারা নিজের মেয়েকে কখনো পর্দার আড়ালে রাখেননি, মেয়েকে সমাজের সাথে চলতে দিয়েছেন, মেয়ে যেটা ভালোবাসে করতে দিয়েছেন, সব ধর্মের ব্যাপারে জানতে দিয়েছেন, সব ধর্মকে সম্মান করতে শিখিয়েছেন। তারা সব সময় চেয়েছিলেন যে মেয়ে উন্নতি করুক, কিন্তু মেয়ে এইভাবে শেষ হয়ে গেছে। তারা জানে যে মেয়ে এখনো শান্তি পায়নি, আসল অপরাধীকে খুঁজে বের করতেই হবে। তারপরে মেয়ের বডি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বের করা হয়। সেই বডিটাকে নিয়ে চলে যাওয়া হয়, পোস্টমর্টম হবে, 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, হাইকোর্ট অর্ডার দেয়। 4 বছর কাটে, কোনো পোস্টমর্টমের রিপোর্ট হাইকোর্টে জমা দেয়নি সিবিআই ডিপার্টমেন্ট। 2021 সাল আসে, এন বি রমন্না, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তাকে একটা লেটার লিখেছিলেন আয়েশার মা, খুব দুঃখ করে লেটারটা লিখেছিলেন। তিনি সাউথের দিশার নাম বলেছিলেন, তিনি দিল্লির নির্ভয়ার নাম লিখেছিলেন, যে সবাই তো একটু হলেও বিচার পেয়েছে, আমার মেয়ে বিচার পাবে না কেন। এই সঙ্গে এটাও লিখেছিলেন যে এবার আমরা ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে গেছি, এনার্জি শেষ হয়ে গেছে, টাকা পয়সাও শেষ হয়ে গেছে, আর পারছি না, প্লিজ আমার মেয়েকে জাস্টিস দেওয়ার ব্যবস্থা করুন। চিফ জাস্টিস চিঠি পড়ে আবারও ভুলে যায়, আবারও কয়েক বছর কেটে যায়। জুন 2025, এবার কিন্তু আর কোনো জাস্টিস দরকার নেই আয়েশার মা বাবার।
তারা অ্যাপ্লিকেশন দিয়েছিল আমার মেয়ের যে বডিটা প্রমাণ খোঁজার জন্য বের করা হয়েছিল, সেটাকে প্লিজ আর টেবিলে ফেলে রাখবেন না। আমাদের মেয়ের বডি আমাদেরকে ফেরত দিন। আমরা প্রপার যে ওয়ে, যেভাবে তাকে কবর আগেও দেওয়া হয়েছিল আবারও দিতে চাই। আমার মেয়ে জীবনে শান্তি পায়নি, মরার পরেও অন্তত শান্তি পাক। এই বডিটা এবার কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়। 27 ফেব্রুয়ারি 2026 আয়েশার সাথে ওই ঘটনা ঘটার 18 বছর পর সিবিআই কেসটাকে ক্লোজ করেছিল। তারা বলেছিল প্রমাণের অভাবে এই কেসটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এখনো কিন্তু কেসটা আনসলভ থেকে গেছে। যে আসল অপরাধী তার কোনো শাস্তি হয়নি। সবাই কিন্তু জানে অপরাধী কে। এটাই হচ্ছে আমাদের দেশ। ঘটনাটা জানার পরে কি মনে হয়েছে কমেন্টে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।